স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আজকের অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথম অংশে থাকছে ডেমোক্রেটিক দলের রাজনীতি এবং আলোচনার দ্বিতীয় অংশে থাকছে দুর্ঘটনার পরে ইন্স্যুরেন্স ক্লেম করার যে নিয়ম। আমি সড়ক দুর্ঘটনার কথা বলছি। এই দুটো বিষয় আমাদের আজকের আলোচনায় গুরুত্ব পাবে। ডেমোক্রেটিকদের রাজনৈতিক যে পরিস্থিতি সেটি নিয়েই আলোচনা শুরু করব। মাঠের রাজনীতিতে এই মুহূর্তে বেশ সরগরম অবস্থায় রয়েছে রিপাবলিকানরা এবং ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 100 দিনের বেশি পার হয়ে গেছে। ট্যারিফ নীতি থেকে শুরু করে দেশের অভিবাসন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের যে নিয়ন্ত্রণ, নানাবিধ বিষয় সমালোচনায় এসেছে অনেকগুলো খাতে। কিন্তু আমরা রিপাবলিকানদের একটা অবস্থান দেখতে পাচ্ছি, একটা নীতিগত পরিবর্তন দেখতে পাচ্ছি। ডেমোক্রেটদের অবস্থান কি, তারা এখন কি করছে, অথবা যেই সংকটগুলো দেশে চলছে সেই সংকটগুলোতে ডেমোক্রেটদের জায়গা থেকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা, যেভাবে রিপাবলিকানদের প্রতিবাদ করার কথা, সেই জায়গাটা হয়তো বা আশা অনুরূপ হচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আসলে কথা বলতে চাই। ডেমোক্রেটিক নেতা আমাদের সঙ্গে রয়েছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলম। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, একটু আগে অনেকগুলো অভিযোগের কথা বলছিলাম, দলের বিরুদ্ধে অনেক অভিযোগের কথা বলছিলাম। আজকের শিরোনাম ঠিক করেছি ডেমোক্রেটিক কি রাজনীতিতে এখন কোণঠাসা। আপনারা কি কোণঠাসা অবস্থায় আছেন? আসলে আমার মনে হয় না এটা কোণঠাসাটা বলা ঠিক হবে, কারণ আপনারা জানেন যে বড় একটি পরাজয়ের পরে পার্টির মধ্যে একটু সমস্যা থাকে, কিন্তু আস্তে আস্তে সেগুলি আমরা উতরে উঠবে বলে আমরা আশা করছি। কারণ সামনে অনেকগুলি নির্বাচন আছে, অনেক বড় বড় সিটির নির্বাচন আছে, প্লাস আপনারা হয়তো জানেন যে কয়েকদিন আগে কয়েকটি স্পেশাল ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু ডেমোক্রেটরা তুলনামূলক অনেক ভালো করেছে। সো আস্তে আস্তে আমি বলবো যে আমরা ভালো করতে থাকবো। আর আজকে সবচেয়ে একটি বড় ব্যাপার হলো যে বাইডেন কিন্তু ইলেকশনের ডেমোক্রেটরা হারার পর আজকে কিন্তু উনি ওপেনলি বলেছেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পিছনে এবং ডেমোক্রেটরা হারার পিছনে এটা তার সেটার পুরো দায়িত্ব নিচ্ছে। এবং আরো কিছু যে অভিযোগগুলি আসছে যে ওনার কগনিটিভ ডিক্লাইন্স হয়েছিল লাস্ট 100 ডে ওর অফিসে থাকা অবস্থায়, উনি কিন্তু এগুলি রিজেক্ট করেছেন। তো এটা আমি বলবো যে খুবই ইতিবাচক দিক যে আপনার কারো যদি ভুল হয়ে থাকে সেটাকে স্বীকার করে নিচ্ছে, এবং এটাই আমি বলবো যে আমেরিকান রাজনীতির একটি ভালো দিক। তো অবশ্যই সামনের দিকে ডেমোক্রেটরা ভালো করে। আপনারা তো জানেন যে খুব সুন নিউ ইয়র্ক সিটির ইলেকশন হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্যান্ডিডেট এখানে কাজ করছে। আমরা আশা করতেছি যে এখনো পর্যন্ত পুল যেটি বলছে যে আপনার অ্যান্ড্রু কুওমো হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং অনেকে ধারণা করছেন যে আপনার আগামী ইলেকশনগুলিতে অ্যান্ড্রু কুওমোর একটি বলবো যে আপনার প্রত্যাবর্তনের একটা সুযোগ হিসাবে আর কি উনি ইলেকশনটা করছেন। আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে আসবো, তবে আপনারা নির্বাচন নিয়ে আশাবাদী, মিডটার্ম নির্বাচন নিয়েও হয়তো আপনারা আশাবাদী, মেয়র ইলেকশন নিয়ে আপনারা আসার কথা বলছেন। আমাদের যে ফেডারেল নির্বাচন হয়ে গেল 6 মাস হয়ে গেছে, আজকে এসে আপনি জো বাইডেনের যে বক্তব্য সেটার কথা বলছেন, কিন্তু এই 6 মাসে আসলে ডেমোক্রেটদের কোন কোন ভুলের কারণে তাদের যে পরাজয় সেটা আপনারা কতটুকু বিশ্লেষণ করতে পেরেছেন? আত্মসমালোচনার জায়গাটা আসলে কতটুকু হয়েছে? আসলে এটা আত্মসমালোচনা না করলেও আমরা কিন্তু যারা ভোটার, রেগুলার ভোটার, আমরা কিন্তু সবাই জানি কোন কোন ব্যাপারগুলিতে ডেমোক্রেটদের পরাজয়ের মূল কারণগুলি। বিশেষ করে আপনার যদি দলের মধ্যে প্রাইমারি হইতো, আমরা সবাই বিশ্বাস করি যে কামালা হ্যারিসের থেকেও ভালো প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে ভুলগুলি ছিল, এটা শুধু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন না, এটা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসেরও এটার দায় বর্তায়, যেটা আপনার ইলেকশনের ক্যাম্পেইনের সময় এটা কোনোভাবে এটার উনি কোনো অ্যান্সার করতে পারেননি ভোটারদের কাছে। আর সেকেন্ড ব্যাপার হলো যে আপনারা জানেন যে কোভিডের পরে আপনার যে মূল্যস্ফীতি যেটা ঊর্ধ্বগতি ছিল, এবং তার সাথে কয়েকটি যুদ্ধ, এগুলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসলে সেভাবে হ্যান্ডেল করতে আমি বলবো যে
সমর্থ হয়নি। বিশেষ করে আপনার গাজার ব্যাপারটাতে তো আপনার এটা আমাদের মুসলিম ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু আসলেই ভোটের পরে আমরা কিন্তু তেমন কোনো পার্থক্য কিন্তু লক্ষ্য করি নাই। কিন্তু একটা ইমোশনাল ব্যাপার যে আমরা ডেমোক্রেটদেরকে সবসময় ভোট দিয়ে থাকি, ডেমোক্রেটরা এটা চাইলে করতে পারতো, কিন্তু আসলে প্রেক্ষাপট ভিন্ন। কারণ আপনার ইসরায়েলের এগেনিস্টে খুব কম প্রেসিডেন্টই কিংবা কম দেশেই কিন্তু আপনার বিবৃতি দিচ্ছে। সো সেই হিসাবে এটা আমেরিকার পলিসি এটা। এবং আরেকটা জিনিস যেটা হলো যে আপনার আমেরিকাতে যেভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় ইলিগাল ইমিগ্রেন্টরা বর্ডার ক্রস করে ঢুকেছে, সেটাতে কিন্তু অনেক যারা হোয়াইট ডেমোক্রেট তারাও কিন্তু আসলে জিনিসটা পজিটিভলি নেয়নি। তারা অনেকেই কিন্তু আপনার পার্টির এগেনিস্টে গিয়ে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের এগেনিস্টে হয়তো ট্রাম্পকে অনেকে ভোট দিয়েছে, কিন্তু অনেকে আসলে ভোট কেন্দ্রে যায়নি কিছু কিছু ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলিতে। সেটাও একটি পরাজয়ের মূল কারণ। জি, সামনে মেয়র নির্বাচনের কথা বলছিলেন। মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের ডেমোক্রেটিক যে মেয়র বর্তমানে আছেন এরিক অ্যাডামস, তিনি এখন স্বতন্ত্র হয়ে গেছেন। তিনি আসলে নির্বাচনের শুরু থেকে আমরা দেখছিলাম তিনি সুর পাল্টাচ্ছেন, অনেকটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এখন সামনে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক সিটিতে একটা গুরুত্বপূর্ণ একটা সিটি, ডেমোক্রেটদের প্রস্তুতিটা কেমন? আসলে এখনো পর্যন্ত যেহেতু আপনারা জানেন যে এখানকার প্রাইমারির আগে পার্টি কিন্তু সেইভাবে কাউকে আপনার তাদের প্রার্থী হিসাবে ঘোষণা দেয় না। কারণ যেহেতু এটা একটা বলবো যে প্রার্থী বাছাই করার একটা প্রক্রিয়া প্রাইমারিটা। সো প্রার্থীরা নিজেরাই নিজেদের আপনার গুণে বলবো আর অভিজ্ঞতায় বলবো ভোটারদের কাছে গিয়ে তাদেরকে আপনার তাদের ব্যাপারে ভোটারদেরকে উৎসাহিত করছেন। এবং পার্টি তখনই জাম দিবে যখন ইলেকশনটা হবে ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকান। তো পার্টি আসলে এখনো পর্যন্ত তেমন ভাবে ইয়ে করেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাউন্টি যারা ইনফ্লুয়েন্সিয়াল, বিশেষ করে কুইন্স কাউন্টি কিন্তু কোমোকে অলরেডি এন্ডোর্স করেছে। এবং বিভিন্ন গ্রুপ আপনার চার্চ বলি, তারপরে বিভিন্ন সংগঠন বলি, বিভিন্ন কমিউনিটির, ওরা কিন্তু অনেকেই কিন্তু কোমোকে আপনার সাপোর্ট করছে। আবার অনেকে ধারণা করছে যে আপনার কোমো যদি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে বের হয়ে আসতে পারে, হয়তো নেক্সট প্রেসিডেন্টাল ইলেকশনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে কোভিডের সময় কোমোর যে রোল ছিল এটা কিন্তু শুধু নিউ ইয়র্ক না, আমি বলবো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে সাড়া ফেলেছে। কারণ সে যেভাবে আপনার প্রত্যেক দিন আপনার এই এত ইয়ের মাঝেও এসে আপনার বৈরী পরিস্থিতির মাঝেও এসে সে যেভাবে আপনার মানুষদেরকে সাহস দিয়েছে, যেভাবে সে নিয়ন্ত্রণ করেছে, এটা সে আসলে বাহবা পাওয়ার যোগ্য। তো সবাই ধারণা করছে যে কোমো যদি মেয়র হতে পারে তাইলে হয়তো বা সে প্রেসিডেন্সিয়াল প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটি ব্যাপার হলো যে এরিক অ্যাডামস এর কথা বলেছেন, আসলে এটা হয়তো অনেকে এটা আমাদের কমিউনিটিতে তার অনেক সাপোর্টার আছে, সে এখনো কারেন্ট আপনার মেয়র, কিন্তু বলবো যে আসলে আলটিমেটলি সে কিন্তু পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ আপনার দেখবেন যে ট্রাম্প প্রশাসন যেই নীতিগুলি আপনার নিয়ে কাজ করছে, উনি কিন্তু একেবারে 100% ট্রাম্প প্রশাসনকে আপনার সেভাবে সাপোর্ট করছেন, যেটা আসলে ডেমোক্রেট আপনার আমাদের যে ওয়াশিংটন বেসড বলি আর নিউ ইয়র্ক বেসড বলি পার্টির কিন্তু কেউ এই জিনিসটা ভালোভাবে নিচ্ছে না। জি, মেয়র তো ডেমোক্রেটিক ছিলেন, তিনি সেই জায়গা থেকে সরে এসেছেন, সুর পাল্টাচ্ছেন এবং একটা সময় আসলে খুব স্পষ্টভাবেই তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু নিউ ইয়র্কের যিনি গভর্নর ক্যাথি হোকুল, তিনি কিন্তু শুরু থেকে স্যাংচুয়ারি সিটি হিসেবে নিউ ইয়র্কের বাসিন্দাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা কিংবা মেয়রকে যেভাবে পাশে পাওয়ার কথা তারা সেটি পাননি। গভর্নর ক্যাথি হোকুল কিন্তু এই সময় খুব নিরপেক্ষ কিংবা খুব নীরব একটা ভূমিকা পালন করেছেন। তিনি কিন্তু সিটির বাসিন্দাদের পাশে সেভাবে দাঁড়াননি কিংবা একটা ডিপ্লোমেসি প্র্যাকটিস কিন্তু তিনি করেছেন। আপনাদের দলের পক্ষ থেকে এটাকে আসলে কিভাবে দেখা হয়? আসলে সব জায়গায় টুকটাক পলিটিক্স থাকে। আপনারা জানেন যে মেয়র অ্যাডামসকে যদি আপনার ক্যাথি হোকল যদি তার পদ থেকে সাসপেন্ড করতো, নেক্সট যে আসতো সে কিন্তু একসময় কিন্তু ক্যাথি হোকলের প্রতিদ্বন্দ্বী ছিল। যখন ক্যাথি হোকল এর আগের বার যখন লুথেন্যান্ট ইলেকশন করেছিলেন, তখন কিন্তু জুমানি উইলিয়ামের সাথে প্রায় 1-1.5% ব্যবধানে মনে হয় আপনার ক্যাথি হোকল উইন করেছিলেন। সো এটা একটা আসলে পলিটিক্যাল গেম। উনি হয়তো চাচ্ছেন না যে কম সময়ের জন্য আপনার যে এরিক অ্যাডামসকে সাসপেন্ড করে আবার নতুন কাউকে দিতে, এবং নতুন যাকে দিবে সেও যে আপনার এরিক অ্যাডামসের থেকে যে খুব ভালো তাও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। আপনার হয়তো জেনে থাকবেন যে আমাদের যে পাবলিক অ্যাডভোকেট কয়েকদিন আগে কিন্তু আপনার হয়তো একটা নিউজ দেখেছেন যে ওনার একটি বাড়ি আপনার
কিংবা ব্যাংক সামথিং যে এটা আপনার নিয়েছে, কারণ ওনার লং টাইম ধরে আপনার মর্গেজ দেননি। সো একজন পলিটিশিয়ান হিসেবে ওনারা প্রত্যেকটা পলিটিশিয়ানই কিন্তু আপনার ভোটারদের কাছে একটা এক্সাম্পল হওয়া উচিত। এখন আপনার পলিটিশিয়ানরা যদি এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু এটা ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর জুমানি উইলিয়াম কিন্তু আপনারা হয়তো জানেন যে উনি নিউ ইয়র্ক স্টেটের ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করেন, এবং উনি ক্যাথি হোকাল কিন্তু যদিও উনি প্রগ্রেসিভদের সাপোর্ট পেয়েছিলেন বিগত গভর্নর ইলেকশনে, কিন্তু উনি কিন্তু আসলে মডারেট মিডলে থাকার চেষ্টা করছেন। সেই হিসাবে আমি বলবো যে ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আপনার খুব কম সময় আছে, আর এর মধ্যে এরিক অ্যাডামসই তার ক্ষমতাটুকু প্রয়োগ করুক এজ এ মেয়র হিসেবে। জি, আমাদের আলোচনা চলবে। আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, দর্শক আপনারাও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যদি যুক্ত হতে চান কিংবা আপনাদের কোনো মতামত জানাতে চান, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন। আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাদের আলোচনার বিষয় সংক্রান্ত, তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আহনাফ আলম, নানান রকম সংকট তৈরি হচ্ছে রিপাবলিকানরা ক্ষমতায় আসার পরে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। অভিবাসন খাতের কথা বলি, বিভিন্ন খাতে নানান রকমের প্রবলেম তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ সড়কে নেমে এসেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এই সাধারণ মানুষের পাশে আমরা ডেমোক্রেটদেরকে দেখতে পাচ্ছি না। আসলে দেখতে পাচ্ছি না এটা বললে ভুল হবে। হয়তো যেটা বললাম যে আমাদের দেশীয় কায়দায় যেভাবে আমরা রাজনীতি করলে বিভিন্ন সময় আপনার মাঠে নেমে যায়, আসলে কিন্তু এখানে কিন্তু এইভাবে হয় না। এখানে আপনার জিনিসটা হলো যে আপনার ভাঙচুর হয় না, যেটা আমাদের দেশগুলিতে হয়। কিন্তু এখানে আসলে আমি যারা আসলে মেইন স্ট্রিম নিউজগুলি ফলো করেন দেখবেন যে আপনার প্রতিদিনই কিন্তু এগুলিতে ওয়াশিংটনে নানান ধরনের দুই দলের মধ্যে নানান ধরনের আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে। ক্যাপিটাল হিলগুলিতে ওইখানে ডিবেট হচ্ছে, ডেমোক্রেটরা তীব্র বিরোধিতা করছে যে সমস্ত পলিসিগুলি আপনার জনসাধারণের বিরুদ্ধে বর্তমান ট্রাম্প প্রশাসন করছে। ডেমোক্রেটরা কিন্তু ওয়াশিংটন এগুলি চরমভাবে বিরোধিতা করছে, যেটি আমি বলার চেষ্টা করছিলাম যে এটা স্থানীয়ভাবে সেগুলি আসলে ভাবে দেখা যাচ্ছে না আর কি। জি, সাম্প্রতিক সময়ে বিচারকরা অভিযোগ তুলেছে যে ট্রাম্পের নির্বাহী বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, তাদের উপরে চাপ প্রয়োগ করছে, অনেক বড় বড় ল এজেন্সির উপরে নানান রকমের প্রভাব এসেছে। সেই ক্ষেত্রে আসলে ডেমোক্রেটরা কি করছে? প্রতিবাদ জানানোর জায়গা থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে আসলে তারা কি বলছে এটা নিয়ে? এটা আমি বলবো যে ট্রাম্প, আমি আসলে আজকে একটা নিউজে দেখলাম যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলার চেষ্টা করছেন যে জনগণ তাকে ভোট দিয়েছে এবং সে যেই কোনো আপনার ডিসিশন মেক করার ক্ষমতা রাখে। কিন্তু আসলে আমেরিকার সিস্টেমটা এমন ভাবে আসলে করা যে আপনার প্রেসিডেন্টের ক্ষমতাটুকু আপনার এক্সারসাইজ করবে, বিচার বিভাগ তার ক্ষমতাটুকু এক্সারসাইজ করবে। এবং দেখতে পেলাম যে আপনার আজকে গতকালকে বাফেলোতে আমাদের চিফ জাস্টিস জন রবার্টস একটি অনুষ্ঠানে এসে উনি বলেছেন যে উনি এটা তীব্র বিরোধিতা করেন। বর্তমান প্রশাসন যেভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এটা আমেরিকার কনস্টিটিউশন অ্যালাউ করে না। সো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এটা শুধু ডেমোক্রেটরা না, এখানে বিচারকরাও কিন্তু ট্রাম্প যেভাবে করতে চাচ্ছে যে আমি অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী, আসলে কিন্তু আমেরিকার কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। এবং ডেমোক্রেটরা ঠিক একই কথা বলছেন। এবং আপনারা জানবেন যে আপনার ট্রাম্প প্রশাসন আপনার সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করছে যে আপনার প্রায় 500 ইমিগ্রেন্টের স্ট্যাটাসকে আপনার রিভিউ করার জন্য, যেটা আপনার ডেমোক্রেট এটা তীব্র বিরোধিতা করছেন। তো যেটা বলবো যে আসলে ডেমোক্রেট করছে না তা না, কিন্তু যেটা আসলে এটা ওইভাবে প্রচার, এটা ভিজিবিলিটিটা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার যেখানে করা দরকার সেখানে ঠিকই করছে। মিডিয়া আপনাদেরকে সহযোগিতা করছে? আসলে এটা তো অনেকেই বলে যে এক ফক্স নিউজ ছাড়া সবই নাকি যে আপনার ডেমোক্রেট, কিন্তু আসলে আমি এটা মনে করি না। আপনার যখনই যেটা নিউজ অবশ্যই এক একটা চ্যানেল এক একভাবে প্রচার করার চেষ্টা করে, কিন্তু আপনারা হয়তো জানবেন যে বিগত কিছু কয়েক বছর ধরে বিভিন্ন লসুটের কারণে এখন কিন্তু আসলে মিডিয়াগুলিও কিন্তু একটু ভেবেচিন্তে আপনার নিউজ করে, যেটা আগে একচেটিয়া করতো। তো আমি বলবো যে মিডিয়া আসলে নিরপেক্ষ থাকার চেষ্টা করে, কিন্তু তারপরেও আপনার কিছু হোস্ট থাকে, সবারই তো একটা পলিটিক্যাল ভিউজ আছে, অনেক সময় এটা চলে আসে।
তো সেটার জন্য আসলে মিডিয়াটাকে খারাপ বলা যাবে না। তো মিডিয়ার কাজ করছে এখন। আবার মিডিয়া যে কাজগুলি করবে, কখন এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এটাই হলো বাস্তবতা। জি, আহনাফ আলম, আর সামনের দিনগুলোতে আপনাদের নেতৃত্ব নিয়ে কি চিন্তা ভাবনা আছে? আসলে আমরা চাই ভালো নেতৃত্ব আসুক এবং যেই প্রক্রিয়াগুলি মেনটেন করে এখানে একজন প্রার্থী তার চূড়ান্ত প্রার্থীতা অবতীর্ণ হয়, প্রাইমারি হবে, ভোটারদের কাছে যাবে, তারপরে যে ভালো প্রার্থী সেই আসলে দল থেকে মনোনীত হবে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। আর আমরা বাংলাদেশি হিসাবে আমাদের ক্লাব, আমরা কিন্তু এই সামারে বিশেষ করে আপনার যে প্রাইমারি আসতেছে জুনের 26 তারিখ, নিউ ইয়র্ক সিটি প্রাইমারি, এর আগে আমরা অনেকগুলি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করবো এবং আমাদের মানুষদেরকে মানে আমি ডেমোক্রেট, আমি একটি ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভের আয়োজন করছি, তাই মানে আপনার ডেমোক্রেটকে ভোট দিতে হবে এটা বড় কথা না। আপনি আসেন, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। জি, এই বিষয়টা একটু শুনবো যে আমাদের কমিউনিটির মানুষকে রাজনীতিতে যুক্ত করার ব্যাপারে আপনার সাথে আমার এর আগেও এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, আমরা এটা নিয়ে বারবার আলোচনা করছি, অনেক বছর ধরে আলোচনা করছি। কতটুকু আসলে অগ্রগতি হলো? আসলে অগ্রগতিটা আসলে খুবই স্লো, কিন্তু আপনি যখন বিভিন্ন অনুষ্ঠানে যান, ছবি তোলার হিড়িক দেখলে মনে হবে যেন আমাদের কমিউনিটি নিউ ইয়র্কে নাম্বার 1 মেইন স্ট্রিম পলিটিক্সে। আসলে কিন্তু এক্সারসাইজের বেলায় আমরা অনেক স্লো। এটা আসলে একটা গ্রোয়িং কমিউনিটিতে যা হয় ওইটাই আমরা এখন ভোগ করছি, বাট আমার মনে হয় আস্তে আস্তে এটার পরিবর্তন হবে এবং আমাদের মানুষ আরো শিখবে, ভালো করবে। এবং আপনারা জানে থাকবেন যে আমাদের যে সিটি ইলেকশন এবার কিন্তু তুলনামূলক প্রার্থীদের সংখ্যা অনেক কম, যেটা বিগত বছরগুলিতে অনেক ছিল। আমার মনে হয় শুধু একজন কিংবা দুজন, শাহানা হানিফ আর কারো নাম তেমন ভাবে কিন্তু প্রত্যক্ষ করি নাই, কিন্তু বিগত ইলেকশনে কিন্তু আমরা কয়েকটি 6-7টি সিটের মধ্যে বাংলাদেশিরা নির্বাচন করেছে। আমার মনে হয় যদি ভালো প্রার্থী নির্বাচন করে হয়তো একবারে হবে না, কিন্তু যখন আপনি নির্বাচন করবেন ভোটারদের মধ্যে কিন্তু আপনার নামটা কিন্তু চলে যাবে, তারপরে আপনার সম্পর্কে ভোটার জানবে। সো একবারে হওয়াটা আসলে মানে আমাদের গ্রোয়িং কমিউনিটির জন্য খুবই বলবো যে দুরূহ। আমরা যদি কন্টিনিউ চেষ্টা করতে থাকি, আমাদের ক্লিন ইমেজ থাকে, আমরা যদি কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকি, তাহলে আমি মনে করি যে এবার না হলো সামনের দিনগুলিতে আমাদের প্রার্থীরা জয়ী হবে। জি, আহনাফ আলম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে খুব সংক্ষেপে কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কমিউনিটির যারা মেইন স্ট্রিম রাজনীতিতে যুক্ত আছেন, আমরা যদি সবাই একসাথে মিলে কাজ করি বিভিন্ন বাংলাদেশি গ্রোয়িং এরিয়াগুলিতে, তাহলে আমার মনে হয় আমাদের প্রার্থী এরা ভালো করবে। এবং যদি কোনো ভালো প্রার্থী থাকে, আমাদের সবাই একযোগে ওই প্রার্থীর জন্য কাজ করা উচিত। আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু বৃহৎ স্বার্থে আমাদের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। দর্শক, আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এবং আমাদের আজকের যিনি অতিথি, তার সঙ্গে যদি তাকে যদি কিছু জানাতে চান, কোনো প্রশ্ন করতে চান, সেই প্রশ্নও করতে পারেন। আমি বিরতিতে যাবার আগে বলেছিলাম, বিরতি থেকে ফিরে আসার পর যে বিষয়টি আলোচনায় থাকবে সেটি হচ্ছে দুর্ঘটনার পর ইন্স্যুরেন্স দাবি করার নিয়ম, অর্থাৎ সড়ক দুর্ঘটনা হলে এর পরবর্তীতে আপনি কি করবেন। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন এনওয়াই ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজের সিইও শাহনেওয়াজ, এবং সেই সাথে বোনাস, উনি হোম কেয়ারের কর্ণধার। সো আপনাদের যদি হোম কেয়ার নিয়েও কোনো কিছু জানার থাকে, কোনো আপডেটেড তথ্যের প্রয়োজন হয়, সেটিও কিন্তু আপনারা আমাদের আজকের অতিথির কাছে জানতে চাইতে পারেন। আমিও ওনার কাছে সেই বিষয়টি নিয়েও আরো বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। আমরা আলোচনা শুরু করতে চাই। জনাব শাহনেওয়াজ, আপনাকে স্বাগত আমাদের আজকে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা আপনার কাছে অনেকগুলো বিষয় আসলে জানার আছে। আমাদের কমিউনিটির যারা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের জন্য অনেকগুলো প্রশ্ন আপনার কাছে করার আছে। তবে দুর্ঘটনার বিষয়টা দিয়ে আমি শুরু করব। সড়ক দুর্ঘটনার পরপর ইন্স্যুরেন্স ক্লেম করার যে প্রসেস, সেখানে যাব। একেবারে দুর্ঘটনার পরপর কি করা উচিত? আসলে দুর্ঘটনার সাথে সাথে পুলিশ রিপোর্টটা খুব জরুরি, এবং পুলিশ রিপোর্টটা করার সাথে সাথে ফিরে এসে ব্রোকারের মাধ্যমে তাদের একটি ফর্ম আছে, যে ফর্মটার নাম হলো 104। এই 104 ফর্মটা ফিল আপ করে তার নিজস্ব ইন্স্যুরেন্স কোম্পানিকে অবহিত করা যে
আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে। আচ্ছা, সেই 104 এবং পুলিশ রিপোর্টকে ম্যাচ করে ইন্স্যুরেন্স কোম্পানি ইভ্যালুয়েট করে দেখবে যে এই দুর্ঘটনায় কার দোষ ছিল। যার দোষ ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানি তাকে পে করবে। আর যদি ফিজিক্যাল ড্যামেজ কভারেজের ক্ষেত্রে বলা হয়, যেটাকে আমরা ফুল কভারেজ বলি, অথবা আমরা আরেকটা ভাষায় বলতে পারি কম্প্রিহেন্সিভ অ্যান্ড কলিউশন। এই কম্প্রিহেন্সিভ অ্যান্ড কলিউশন ইন্স্যুরেন্স, ফুল কভারেজ ইন্স্যুরেন্স এবং ফিজিক্যাল ড্যামেজ কভারেজ ইন্স্যুরেন্স, এই তিনটা কথারই মানে একই। এটার অর্থ হলো যে আমি যদি কোথাও অ্যাক্সিডেন্ট করি, সেটা কোনো গাড়ির সাথে হতে পারে, কোনো অবজেক্টের সাথে হতে পারে, বা কোনো কিছুর সাথে, কোনো গাছের সাথে, দেয়ালের সাথে, কোনো বাড়ির সাথে। আমি যদি অ্যাক্সিডেন্ট করি, দোষ যারই হোক না কেন, আমার কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে। আচ্ছা, এটা হলো নিয়ম। আর যদি আমার ইন্স্যুরেন্সটা লায়াবিলিটি ইন্স্যুরেন্স থাকে শুধুমাত্র, তাহলে এখানে আমি যদি অ্যাক্সিডেন্ট করি, এখানে যদি আমার কোনো দোষ হয়ে থাকে, তাহলে আমার ইন্স্যুরেন্স কোম্পানি যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে পয়সা দেবে, আমাকে কোনো পয়সা দেবে না। জি, আর যদি আমার দোষ না হয়ে থাকে, তাহলে আমার ওই কোম্পানির কাছ থেকে পয়সা আদায় করতে হবে। আমার কোম্পানি আমাকে কখনোই পয়সা দেবে না। এটা হলো নিয়ম। ইন্স্যুরেন্স কোম্পানিকে কতটুকু সময়ের মধ্যে জানাতে হবে? মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা আছে উইদিন 10 ডেজের ভিতরে সাথে সাথে নোটিফাই করা যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, এবং 104 যে আছে MV 104 এটাকে সাবমিট করা। পুলিশের রিপোর্ট জমা দিলেই হয় নাকি আর অন্য কি কি কাগজপত্র লাগবে? পুলিশের রিপোর্ট শুধু জমা দিতে হবে, MV 104 জমা দিতে হবে। আচ্ছা, আর ছবি কিংবা ভিডিও ওই দুর্ঘটনার ছবি সময়কার, ভিডিও এটা এগুলো যদি থাকে যে সত্যিকার আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ফল্ট ছিল না, তাহলে এই ছবি ভিডিও এগুলো সবকিছুই জমা দিতে হবে। আচ্ছা, ফিজিক্যাল ইনজুরি যদি থাকে সেই ক্ষেত্রে আসলে সেটা কিভাবে ক্লেম করবে? ফিজিক্যাল ইনজুরির জন্য যদি থাকে, তাহলে ফিজিক্যাল ইনজুরির জন্য ক্লেম করবে। আর ফিজিক্যাল ইনজুরির জন্য বলা আছে প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স পলিসির সাথে একটা PIP বলে একটা সংযুক্ত থাকে অ্যামাউন্ট, যেটাকে পার্সোনাল ইনজুরি প্রোটেকশন বলে। এটা হলো আমি যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করি, আমার দোষ হোক আর না হোক, আমাকে চিকিৎসা করার জন্য আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দেবে। আচ্ছা, আমাকে সেবা দেওয়ার জন্য, এবং সেবা দেওয়ার জন্য আমাকে টাকা দেবে না, যে সেবা দান করি প্রতিষ্ঠান তাকে টাকা দেবে। মানে আমি যদি হসপিটালে যাই, হসপিটালের খরচ দিবে। আমি যদি থেরাপি নিতে চাই, থেরাপিস্টকে টাকা দিবে, আমাকে কোনো টাকা দেবে না। এটার একটা সার্টেন অ্যামাউন্ট আছে, এই PIP বলে। এই PIP-টার সাথে ফুল কাভারেজ বা লায়াবিলিটি কাভারেজ সংযুক্ত না। আচ্ছা। PIP হলো যে আমি অ্যাক্সিডেন্ট করলেই আমার শারীরিক সুস্থতার জন্য আমাকে টাকা দিতে হবে। জি, অনেক ক্ষেত্রে অনেকে অভিযোগ করেন যে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম বাতিল করে দেন। সেই ক্ষেত্রে আসলে কি কি কারণে বাতিল হতে পারে, আগে এটি শুনবো। ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম বাতিল করে দেয় এই কারণে যে আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ির, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশ একটা রিপোর্ট হয়েছে, আমিও 104 একটা রিপোর্ট করে আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছি, এবং আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করেছি। ওই ইন্স্যুরেন্স কোম্পানি পুলিশ রিপোর্ট ইভ্যালুয়েশন করে, এবং সে তার ড্রাইভারের সাথে কথা বলে দেখেছে যে আসলে দোষটা আমার ছিল। যেহেতু দোষটা আমার ছিল, তখন তারা সেই কেসটাকে ডিনাই করে দেয়, আমাকে পয়সা দিবে না। বলে যে এখানে আমার ড্রাইভারের কোনো দোষ ছিল না, তোমার দোষ ছিল। সেক্ষেত্রে কি কিছু করণীয় আছে? কিছু করণীয় নয়, ডিনাই করে দিলে তাকে ডিনাই হয়ে যাবে কেসটা। তাকে প্রমাণ করতে হবে যে কোনো ভাবে যেটা আমার দোষ ছিল না, তোমার ড্রাইভারের দোষ ছিল। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এবং পুলিশ রিপোর্ট যদি ম্যাচ করে যে তার দোষ ছিল, তা আমার দোষ ছিল, তাহলে আমাকে পয়সা দেবে না। আর যদি তার দোষ হয়ে থাকে, তাহলে তাকে পয়সা দিতে হবে। জি, ফ্রড ক্লেমটা আসলে কি, এটা একটু শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত। আসলে ফ্রড ক্লেম বলতে বোঝায় হলো যদি কখনো সে যে কোনোভাবে মানে খুব বেশি পরিমাণে সে আহত হয়নি, কিন্তু সে PIP ক্লেম করলো। PIP ক্লেম করে কোনো একটা অ্যাটর্নির সাথে সংযুক্ত হয়ে একটা সু করলো, এবং সে একটা থেরাপিস্টের কাছে যাচ্ছে, রেগুলার থেরাপি নিচ্ছে, এবং সেখানে একটা বিল হচ্ছে। কিন্তু আসলে তার কোনো থেরাপি নেওয়ার কোনো প্রয়োজন নাই, সে অতটা অসুস্থ হয়ে পড়েনি। সে যে ক্লেমটা করতেছে যে আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, এটা আসলে ওই ধরনের সে আঘাতপ্রাপ্ত হয়নি। এটা সে ফলস ক্লেম করে এই টাকাটা আদায় করার চেষ্টা করছে। ইটস এ ফ্রড।
সে দেখা গেল যে যতদিন পর্যন্ত ক্লেম সেটেল না হচ্ছে ততদিন পর্যন্ত সে একটা স্টিক নিয়ে রাস্তায় হাঁটতেছে যে আমি পায়ে ব্যথা পেয়েছি। যেদিনকে ক্লেমের পয়সাটা পেয়ে গেল সেদিনকে স্টিকটা ফেলে দিয়ে সে সরাসরি হেঁটে চলে যাচ্ছে। এই জিনিসগুলো ঠিক না, এটা সম্পূর্ণ অন্যায়। এটা পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? এটা আসলে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকে না একবার ক্লেম হয়ে যাওয়ার পরে, কারণ এটাকে ওভারসি করার মতো এরকম ম্যান পাওয়ার বা এটা ইন্স্যুরেন্স কোম্পানির এতটা ম্যান পাওয়ার নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা মোটামুটি খুব কমন যে সমস্যাগুলো কিংবা কমন যে তথ্যগুলো সেগুলো আপনার কাছ থেকে জানতে পেরেছি। আমি একটু হোম কেয়ার নিয়ে আপনার কাছে জানতে চাইবো, কোনো আপডেট দিবেন কি? কোনো আপডেট তথ্য আসলে আছে? হোম কেয়ার নিয়ে তো আপনারা জানেন যে সিডিপ্যাপ এবং পিসিএ দুইটা প্রোগ্রাম আমাদের এখানে খুব পরিচিত প্রোগ্রাম রয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে। তার ভিতরে সিডিপ্যাপটা বেশি পপুলারিটি অর্জন করেছিল, যদিও এটা কিন্তু একটা পাইলট প্রোগ্রাম ছিল। এটা ফিসকাল ইন্টারমিডিয়েট আন্ডারে একটা পাইলট প্রোগ্রাম ছিল, যেটা এখন পিপিএল বলে একটি সংগঠনের কাছে চলে গেছে, একটি প্রতিষ্ঠানের কাছে চলে গেছে। তবে পিসিএ সার্ভিস যেটা, সেটা হলো অ্যাকচুয়াল হোম কেয়ার সার্ভিস। আমাদের যে সিডিপ্যাপটা কিন্তু প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল হোম কেয়ার সার্ভিস ছিল না। আচ্ছা, আমরা বলছি যে একটা পিতা মাতাকে তার ছেলে মেয়ে দেখাশোনা করে, একটা পিতা মাতাকে একটা ছেলে মেয়ে যে দেখাশোনা করে, এই পিতা মাতার যে স্বাস্থ্য সেবা প্রয়োজন, এই স্বাস্থ্য সেবাটা কিন্তু ছেলে মেয়ে তাদেরকে দিচ্ছে না প্রকৃতপক্ষে, সত্যি কথা বলতে। কিন্তু যদি পিসিএ সার্ভিস হয়, বাইরের এইড যায়, তখন ওই পিতা মাতা প্রকৃতপক্ষে স্বাস্থ্য সেবা পাচ্ছে। কারণ ওই যে এইটটা যাচ্ছে, সেই এইটটা তার কাপড় চেঞ্জ করার থেকে শুরু করে, তাকে বাথরুমে নিয়ে যাওয়ার থেকে শুরু করে, তাকে রান্না করে দেওয়ার থেকে শুরু করে, তার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, ইভেন কি তার বাথরুম পরিষ্কার করে দেওয়া পর্যন্ত তারা কাজ করছে পিএ। কিন্তু আমাদের সিডিপ্যাপে যে কথা বলা হচ্ছে যে আমার সন্তানাদিরা আমার মা বাবাকে দেখাশোনা করছে, কোনো সন্তানাদি রান্না বান্না করে দিচ্ছে না, তার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে না, ঘর পরিষ্কার করছে না, বাথরুম ধুয়ে দিচ্ছে না, কোনো কিছু করছে না। শুধুমাত্র এমনও সন্তানাদি দেখা গেছে যে তারা বাবা মায়ের গায়ে একদিন হাত দিয়েও দেখেনি যে তার গায়ে জ্বর হয়েছে কিনা, কিন্তু তারা বাবা মায়ের সেবা করে যাচ্ছে অফিসিয়ালি। তারা পেমেন্ট রিসিভ করছে, বাবা মা কিন্তু আসলে কোনো সেবা পাচ্ছে না। যার জন্য সিডিপ্যাপ যেটা করেছিল সেটার পিছনে অনেক যুক্তি ছিল। সেই যুক্তির পরিপ্রেক্ষিতে একটা পাইলট প্রোগ্রাম নিয়ে গভর্নমেন্ট আসছিল মার্কেটে, কিন্তু এখন সেটা তারা রিডিউস করার চেষ্টা করছে এবং পিপিএল এর কাছে দিয়ে দিয়েছে। পিপিএল এটাকে ওভারসি করতেছে এবং যাতে কমে আসে আস্তে আস্তে, প্রকৃত সেবা দানকারীর জন্য প্রকৃত সেবা পায়, সেই জন্য পিপিএল এটাকে স্ক্রুটিন করবে। কিন্তু পিসিএ সার্ভিস যেটাকে আমরা বলছি, এটা প্রথম থেকেই ছিল এবং একটা রোগী অসুস্থ হলে তার আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো সেবা দানকারী ব্যক্তি সে তার বাসায় যাবে এবং তাকে সেবা করবে, প্রকৃতপক্ষে সে সেবা করবে। আচ্ছা, কারণ তাকে সে সেবা করতে বাধ্য, যেহেতু সে ওখানে কাজের জন্য যাচ্ছে। আর রোগী যেহেতু তার কাছ থেকে সেবা নিবে, সেই কারণে রোগীও তার কাছ থেকে সেবাটা আদায় করে নেবে। কিন্তু রোগী কিন্তু সিডিপ্যাপের ক্ষেত্রে তার ছেলে মেয়ের কাছ থেকে সেই সেবাটা আদায় করে নিতে পারছে না। আজকে যদি ছেলে মেয়েকে বলে যে আজকে সারাদিন তুমি ঘর মুছবা, আমার কাপড়টা ধুয়ে দিও, বাথরুমটা পরিষ্কার করো, ছেলে মেয়ে করছে না। কিন্তু আমার পিসিএ সার্ভিস হলে সে সেটা করবে। জি, নতুন যে পরিবর্তন, এটা আসলে সেবা গ্রহীতাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে? সেবা গ্রহীতাদের আসলে এটা খুবই ভালো হবে। সেবা গ্রহীতাদের জন্য এটা খুব ভালো প্রোগ্রাম। আসল প্রোগ্রামটাই সেবা গ্রহীতাদের জন্য ভালো প্রোগ্রাম, কিন্তু সেবা প্রদানকারীদের জন্য ভালো প্রোগ্রাম তাদের জন্য ভালো না। কারণ আমি আমার বাবাকে দেখাশোনা করি, কিন্তু আসলে তো আমি বাবাকে তো দেখাশোনা করি না। আমার বাবা সারাদিন বাসায় থাকে, ঘুরে ফিরে বেড়ায়, আমি সারাদিন সকালে বের হয়ে যাই, রাতে বাসায় ফিরি, কিন্তু আমি প্রতি সপ্তাহে ঠিকই একটা পেমেন্ট নিয়ে যাচ্ছি এবং যে পেমেন্টটা নিচ্ছি আমার বাবাকেও সেবা দিচ্ছি না, বাবাকে ওই পেমেন্টের একটা অংশ দিয়ে সহযোগিতাও করছি না, কোনো কিছুই করছি না, আমি পেমেন্টটা নিয়ে নিচ্ছি। সুতরাং এটা আসলে অন্যায়। যার জন্য সিডিপ্যাপ যেভাবে সার্ভিসটা চলছিল, সব ক্ষেত্রে বলবো না, কিছু ক্ষেত্রে বলবো সেটা প্রকৃত সেবা চলছিল না। এখন আসলে প্রকৃত সেবা পাওয়া যাবে বলে আপনি কতটা আশা? আমি মনে করি প্রকৃত সেবা পাওয়া যাবে পিসিএ সার্ভিসের ক্ষেত্রে। পিসিএ সার্ভিসের ক্ষেত্রে আমরা যে এই সেবাদানকারী প্রতিষ্ঠান আমরা যাকে পাঠাবো, যে পিসিএ সার্ভিস দেওয়ার জন্য যে পেশেন্টের কাছে যাবে, সে পেশেন্টের কাছে গেলে তাকে আমরা ইভ্যালুয়েশন করব, আমাদের নার্স যে সেখানে অ্যাসেসমেন্ট করবে, অ্যাকশন প্ল্যান লিখে দিয়ে আসবে, সেই অ্যাকশন প্ল্যান রেফ্রিজারেটরে লাগানো থাকবে, সেই মোতাবেক যে আমাদের নার্স চেক করবে যে এই যাচ্ছে তার বাসায়, সে প্রকৃত সেবা তাকে দিল কিনা, তাকে এই কাজ করার কথা, এই কাজ করার কথা, এই কাজ করার কথা, সবগুলো কাজ সে করলো কিনা সেখানে টিক মার্ক দিতে হবে, সেই কাজগুলো করলো কিনা। সুতরাং প্রকৃত সেবা নিশ্চয়তা করার দায়িত্ব আমাদের, প্রকৃত সেবা নিশ্চয়তা করার দায়িত্ব রোগীর নিজেরও, যে তোমাকে এই কাজ করার কথা, সেই কাজগুলো তুমি আমাকে করে দেবে।
সুতরাং প্রকৃত সেবা রোগী পাবে এবং যে সেবা দিতে যাচ্ছে সেও সেবা দিয়ে পয়সা পাবে। জি, যারা সেবা দিতে যাবেন মানে যারা সেবা দানকারী রয়েছেন তাদের প্রশিক্ষণের বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। প্রশিক্ষণের বিষয়ে ওখানে বলা হয়েছে 2টা সার্টিফিকেটের যে কোনো একটি সার্টিফিকেট নিলেই চলে। একটা HHA, ওইটার জন্য 83 আওয়ার্স ক্লাস করতে হয়, আর একটা হলো PCA, যেটার জন্য 40 আওয়ার্স ক্লাস করতে হয়। তবে কখনো কখনো PCA সার্ভিস সার্টিফিকেট থাকলে সে সেবা দিতে পারবে না, HHA সার্ভিস সার্টিফিকেট থাকতে হবে। সেটা কোন ক্ষেত্রে? দেখা গেল একটা চিলড্রেন কেস, চিলড্রেন কেস মানেই বুঝতে হবে যে সেটা ডিসেবল চিলড্রেন, সামথিং স্পেশাল চাইল্ড। এই স্পেশাল চাইল্ডকে সেবা দিতে গেলে HHA সার্টিফিকেট হোল্ডার হতে হবে। আচ্ছা। অথবা দেখা গেল প্রাইভেট পেশেন্ট। প্রাইভেট পেশেন্ট কাকে বলে? যে পেশেন্ট মেডিকেটের আন্ডারে সে পেমেন্ট নিবে না, তার নিজস্ব একটা ইন্স্যুরেন্স কোম্পানির তাকে ইন্স্যুরেন্স কিনা আছে, সেই ইন্স্যুরেন্স দিয়ে সেই ইন্স্যুরেন্সের থেকে সার্ভিস নিচ্ছে, তখন তাকে সেবা দিতে গেলে PCA সার্ভিসের সার্টিফিকেট হোল্ডার সেবা দিতে পারবে না, তাকে HHA সার্টিফিকেট হতে হবে। সেই জন্য HHA সার্টিফিকেটটা একটু লিটল বিগার, যেটা 83 আওয়ার্স ক্লাস করতে হয়। এই ক্লাসটা তাদের করতে হবে, এটা ম্যান্ডেটরি। এই ক্লাসটা করার পরে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হয়, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, তাদের PPD টেস্ট দিতে হয়, সবকিছু কমপ্লিট করে রেজিস্ট্রেশন করে প্রপারলি তারা একজন এইড হিসেবে সেবা গ্রহীতার কাছে যাবে। সেবা গ্রহীতার কাছে যাবে। একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, সেটি হচ্ছে যে আমি এর আগেও হয়তো অনেকবার আপনাকে এই প্রশ্ন করেছি, আপনিও হয়তো অনেকবার উত্তর দিয়েছেন, কিন্তু তারপরে আমাদের কমিউনিটিতে এক ধরনের ধোঁয়াশা রয়েছে, হোম কেয়ারটা কারা পাবেন? হোম কেয়ার যে ব্যক্তি অসুস্থ, যে নিজে তার ওষুধ খেতে পারে না, নিজে তার পোশাক চেঞ্জ করতে পারে না, নিজে হেঁটে বাথরুমে যেতে পারে না, তাকে একজন সহযোগিতা করতে হবে সব ক্ষেত্রে, সেই ধরনের ব্যক্তি শুধু হোম কেয়ার। এখানে বয়সের তো কোনো বাধ্যবাধকতা? এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা। যদি কেউ মেন্টালি ডিসেবলড থাকে সেটাও সে সেবা পাবে। যদি ডিমেনশিয়া রোগী থাকে, ভুলে যায় আমি এখন ওষুধ খেলাম কি ওষুধ খেলাম না, ভুলে গেছে, এই ধরনের রোগী তারা সেবা পাবে। তাদের বয়সের কোনো এখানে কোনো ব্যাপার নাই, যে কোনো বয়সের হতে পারে। হোম কেয়ার এবং হাসপাতাল, এই দুটো সেবার মধ্যে পার্থক্যটা কি? হোম কেয়ার আর হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা পাওয়া যায়। হাসপাতাল থেকে যখন একটা রোগীকে অনেক দিন রাখতে হবে, তখন অনেক দিন রাখতে হলে তখন হসপিটাল তাকে শিফট করে তাকে হসপিকে নিয়ে আসে, যেটাকে আমরা বলি নার্সিং হোম, এটাকে হসপিকো বলে। এই নার্সিং হোমে তাকে নিয়ে আসে। নার্সিং হোমে আসার পরে তারা হসপিটালে যে সেবা পেত তার থেকে একটু কম সেবা পায়, কিন্তু নার্সিং হোমে তারা এখানে এসে থাকে। আচ্ছা। এখন যদি রোগী মনে করে যে সিদ্ধান্ত হলো নার্সিং হোমের যে সারা জীবন তাকে নার্সিং হোমে থাকতে হবে, তখন রোগী মনে করলো না, আমি যতদিন বাঁচবো ততদিন আমি আমার পরিবারের সাথে থেকে বাঁচবো, তখন আমি নার্সিং হোমে থাকবো না, আমি হসপিটালে থাকবো না, তখন তাকে তারা RRDC বলে একটা কোম্পানি, RRDC গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, সেখানে তারা রিকোয়েস্ট করবে যে আমরা ট্রান্সফার হয়ে বাসায় চলে যেতে চাই, বাসায় যে আমি দেখাশোনা করবে, আমাকে রোগী দেখাশোনা করবে, থাকবে। সেটার জন্য ওই রোগীকে তারা ট্রান্সফার করে বাসায় দিয়ে দিবে এবং আমরা বাসায় তাকে নার্স পাঠাবো এবং দেখাশোনা করব। সেটা কিন্তু আরেকটা লাইসেন্স দিয়ে কভার করতে হয়, যেটা আমাদের লেক্সা লাইসেন্স দিয়ে যে আমরা PCA সার্ভিস কভার করছি, ওইটা PCA সার্ভিস ওই লেক্সা লাইসেন্স দিয়ে কভার করা যাবে না। ওটা কভার করতে গেলে একটা NSTD লাইসেন্স লাগবে, নার্সিং হোম ট্রানজিশন ডাইভারশন প্রোগ্রাম, ওইটা। আরেকটা আছে সেটার সাথে TBI প্রোগ্রাম বলে, সেটাকে বলছে ট্রমেটিক ব্রেন ইনজুরি। কারণ যদি ব্রেন ইনজুরি হয়ে থাকে তাহলে সে TBI প্রোগ্রামের ভিতর পড়বে এবং তাকে ওই প্রোগ্রামে আমরা বাসায় যে সার্ভিস দেব নার্সিং হোমের থেকে সরে এসে। সুতরাং হসপিটালে তারা একটা পূর্ণাঙ্গ সেবা পাবে, নার্সিং হোমে এসে তারা একটু কম সেবা পাবে এবং বাসায় চলে আসলে তারা আরো একটু কম সেবা পাবে। যারা সেবা দিচ্ছেন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য আসলে আপনারা কি ভাবেন কিংবা কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন? আসলে যারা সেবা দিচ্ছেন তাদের তো ট্রেনিং দেওয়া হয়। আমাদের স্কুলে ট্রেনিং এর ভিতরে 3টা পার্ট আছে, একটা থিওরিটিক্যাল পার্ট, একটা প্র্যাকটিক্যাল পার্ট, আর একটা হলো আমরা যেটাকে বলি এই ফিজিক্যাল ট্রেনিং। ফিজিক্যাল তারা একটা হোম কেয়ারে যাবে এবং সেই হোম কেয়ারে যে সেখানে তারা থেকে সেখান থেকে তারা শিখে আসবে। শুধু 3টা ভাগে ভাগ করা হয়েছে। আগে হোম কেয়ারে পাঠানো হতো না, আগে শুধু থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দিয়ে শেষ করা হতো। এখন থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং হোম কেয়ারে পাঠায়, আর একটা একদম ফিজিক্যাল ট্রেনিং পায় তারা। এই ট্রেনিং দিয়ে তাদেরকে এডুকেটেড করা হয় যে কিভাবে তারা একটা রোগীকে দেখাশোনা করবে, তাদের ব্লাড প্রেশার কিভাবে নিবে, তাদের
ব্লাড সুগার কিভাবে টেস্ট করবে এবং একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে কিভাবে তারা সেবা দিবে, 911 কল করার আগ পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত, এগুলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। জি, জনাব শাহনওয়াজ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের কমিউনিটির উদ্দেশ্যে, বাংলাদেশি কমিউনিটির কথা বলছে, অথবা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে আমরা যখন হোম কেয়ার নিয়ে কথা বলছিলাম তখন কথাটা চলে এসেছিল, এই হোম কেয়ারের ভিতরে সিডিপ্যাপ এবং পিসিএ সার্ভিস নিয়ে অনেক কথা উঠেছে, অনেক বক্তব্য এসছে, পাল্টা পাল্টা বক্তব্য এসছে। কিন্তু সত্যি কথা বলতে বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে বলা হয়েছে যে পিসিএ সার্ভিসটা ঠিক না, পিসিএ সার্ভিস নিলে আপনার সার্ভিস চলে যাবে, এটা হবে। আসলে ব্যাপারটা সত্য না। পিসিএ সার্ভিসটাই হলো প্রকৃত সার্ভিস। আপনারা যারা হোম কেয়ারে সেবা নিতে চান তারা পিসিএ সার্ভিস যদি নেন তাহলে প্রকৃত সেবা পাবেন, যদি আপনি প্রকৃত সেবা চান। আর যদি আপনি সেবা না চেয়ে আপনি সংসারে শুধু ইনকামের জন্য আপনি আপনার সন্তানাদিকে জাস্ট খালি এইড বানিয়ে রাখবেন, আর সন্তানাদি আপনাকে দেখাশোনা করবে না, কিচ্ছু করবে না, কিন্তু বেতনটা নিবে প্রতি মাসে মাসে, তাহলে সেই ক্ষেত্রে সিডিপ্যাপ আপনার জন্য, এবং সিডিপ্যাপের জন্য আপনাকে পিপিএলে যেতে হবে। কিন্তু প্রকৃত সেবা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে পিসিএ সার্ভিস নিতে হবে। পিসিএ সার্ভিস ইজ দ্য রাইট সার্ভিস ফর দ্য হোম কেয়ার ইন্ডাস্ট্রি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের সময় আপনাকে দিয়েছেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।